প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটিকে আমরা সংক্ষেপে বলি ইউটিআই। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শামীম আহমেদ 1954 সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1971 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ও অধ্যাপক। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ ডক্টর সঞ্জিতা। স্যার, এই যে ইউটিআই বা যেটিকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলছি, নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে একটি ইউরিনারি ট্র্যাক্টের যে ইনফেকশনটা, কিন্তু এটি আসলে কি এবং কোন কোন লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়? আমি প্রথমে ইউটিআই জনসাধারণের জন্য ইউটিআই জিনিসটা মূত্রতন্ত্রের যে ইনফেকশন। আসলে আমাদের দুই দিকে শরীরের দুই পাশে দুইটা কিডনি থাকে, একটা সিমের বিচের মতো 9 সেন্টিমিটার লম্বা। তো ওইখান থেকে দুই দিকে দুইটা মূত্রনালী, তারপরে মূত্রথলি, তারপরে পেশাবের রাস্তা। এই যে ট্রাক, কিডনি, মূত্রনালী, মূত্রথলি, পেশাবের রাস্তা, এই ট্রাকটাকে যখন ইনফেকশন হয় বা এর প্রদাহ হয়, সেটাকে আমরা ইউরিট্রাক্ট বলি। এটা মহিলাদের, ছেলেদের কম হয়, মহিলাদের খুব ফ্রিকোয়েন্ট হয়, বেশি হয়। কারণও আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন এটা কি দেওয়া হয়? 90% এটা জীবাণু, ব্যাকটেরিয়া দেওয়া হয়। এই জীবাণুটা কোথেকে আসে? এই জীবাণুটা হলো বাইরের থেকে আসে না, আমার শরীরের পায়ুনালী, যে পায়খানার যে রাস্তা, সেখান থেকে জীবাণুটা আসে, বাইরের থেকে আসে না। এই কারণেই মহিলাদের হওয়ার, এই জন্য মহিলাদের পায়খানার রাস্তার পেশার রাস্তা খুব কাছাকাছি, ছেলেদের রাস্তাটা দূরে, সেই জন্য মহিলাদের এই ইনফেকশনটা হয়। কিভাবে হয়? এই জীবাণুগুলি পেশাবের রাস্তার চারিপাশে থাকে। যদি কোনোভাবে এই পেশাবের রাস্তা দিয়ে মূত্রথলি, পেশাবের রাস্তায় ইনফেকশন হতে পারে, মূত্রথলিতে যাবে, মূত্রথলির থেকে তারপরে মূত্রনালী, তারপরে তার মানে নিচের থেকে উপরে যায়, এই জন্য আমরা বলি অ্যাসেন্ডিং ইনফেকশন। এখন জীবাণু ঢুকলেই যে পেশাব ইনফেকশন হবে তা না, কারণ আমাদের বডির প্রোটেকশন আছে, রেজিস্ট্যান্স আছে, পেশাবের সাথে বেড়ে যাচ্ছে। কতটুক জীবাণু যাচ্ছে এবং তার ভিরুলেন্স কি? ভিরুলেন্স মানে ওই জীবাণুর কতটুক রোগ ক্ষমতা, রোগ করার ক্ষমতা, এটাকে ভিরুলেন্স বলে। এইটার উপরেই কিন্তু নির্ভর করে। কিছু কিছু কমন হলে আমরা যেটা বলি, সবাই জানেন দর্শকরা, ইকলাই বলে যে একটা আমার ইকলাই পেয়েছেন। কিছু কিছু আছে অর্গানিজম খুব খারাপ, এবং সেগুলি থাকলে এই জীবাণুগুলির মারার জন্য যে অ্যান্টিবায়োটিক, সেটা সঠিক অ্যান্টিবায়োটিক দিতে হবে সঠিক মাত্রায়। এবং যাদের ডায়াবেটিস থাকে, যাদের রাস্তা ব্লক আছে, যাদের জন্মগত দোষ আছে এই রাস্তার ভিতরে, ধরেন পাথর আছে, অথবা একটা স্ট্রিকচার আছে, অথবা ছেলেদের প্রোস্টেট বড় আছে, অথবা কোনো আপনার ডায়াবেটিস আছে, অথবা আপনি একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট যোগী, অথবা যাদের বডি রেজিস্ট্যান্স কম, এইসব ক্ষেত্রে এই ইনফেকশনটা বেশি মাত্রায় হয় এবং তখন এটাকে যে ওষুধ দিয়ে মারাটা একটু কঠিন হয়ে যায়। অনেক সময় হয় আমরা ওষুধ দিলাম, ভালো হলো, আবার কয়েকদিন পর আবার হলো। এটা রিকারেন্ট ইউটিআই। রিকারেন্ট ইউটিআইয়ের কারণগুলি অবশ্য আমি একটা কিছু বলেছি, যে রাস্তা ব্লক থাকা, বডি রেজিস্ট্যান্স কমে থাকা, ডায়াবেটিস থাকা। এই রিকারেন্ট ইউটিআই একটা প্রবলেম। এটা জীবনযাত্রার বা জীবন প্রণালীর উপরে এর কোনো ভূমিকা আছে? একটা তো অ্যান্টিবায়োটিক, আরেকটা যেটা হয় যে মহিলারা ওনারা পেশাবটা আটকে রাখেন, কোনো জায়গায় বাথরুমে যেতে চায় না, পার্সোনাল হাইজিনটা ভালো করে মেনটেন করেন। আমি তো বলেছি যে জীবাণুটা তো আমার শরীর থেকে আমার শরীরে ঢুকতেছে, পার্সোনাল হাইজিনটা মেনটেন করতেছে না, যে হাতটা ইউজ করতেছে ওই হাতটা যদি সামনে ইউজ করে, আর ভালো করে পরিষ্কার করছে না প্রাইভেট পার্টটা, স্যানিটারি টাওয়েলটা ঠিক মতো ইউজ করছে না, ওইখান থেকেই এই ইনফেকশনটা যায়। তো কাজে যারা এটা ভুগেন, যারা আছেন অনেকেই, যারা মহিলা, তারা পেশাবটা ঠিক করবেন, পরিষ্কার প্রাইভেট পার্টটা পরিষ্কার রাখবেন, স্যানিটারি টাওয়েলটা ভালো ইউজ করবেন। আর যদি আপনার কোনো জন্মগত দোষ থাকে, যে কোনো ইউরেটার ছোট মানে মূত্রনালীতে পাথর আছে, অথবা রাস্তাটা শুরু হয়ে গেছে, বা ছেলেদের প্রোস্টেট বড় হয়ে গেছে, সেই রাস্তাটা খুলে দিলে ওই ফ্লোটা যদি ঠিক থাকে তাহলে ইনফেকশনটা কম হবে। এইসব কতগুলি পয়েন্টের উপরে গুরুত্ব দিতে হবে। আমি একটু পেছনের দিকে যাব। লক্ষণগুলো কিভাবে প্রকাশ পাবে, প্রথমে বুঝবে কিভাবে? কারণ প্রথম লক্ষণ দিয়েই তো হচ্ছে তার সমস্যাটা শুরু। না, প্রথমে একটা যখন অনেক সময় বুঝতে পারেন, প্রথমে বলে যে আমার বারে বারে পেশাব হচ্ছে, খুব ঘন ঘন পেশাব যাচ্ছে, মনে করে আমার ডায়াবেটিস। আসলে না, ইনফেকশনও কিন্তু, প্রসাবের ইনফেকশনও বারে বারে যায়, অথবা একটু জ্বালাপড়া করছে, এবং এমন জ্বালাপড়া হচ্ছে যে পেশাবের সাথে রক্তও যাচ্ছে। এরপরে যেটা হয়, তলপেটে একটু ব্যথা হয় এবং একটু জ্বর হয়, কাঁপিয়ে জ্বর হয়। কাঁপিয়ে যদি জ্বর হয় ইনফেকশনের, আমার জ্বরটা কেঁপে আসলো, সেটা কিন্তু ইউটিআই, ওয়ান অফ দ্য কারণ ইউটিআই। তারপরে যদি এটা নিচের থেকে আর উপরের দিকে ওঠে, পার্টিকুলারলি যারা ডায়াবেটিস, লং টার্ম ডায়াবেটিস মহিলারা, তাদের যদি এই খুব তাদের কমন,
তখন যখন ইনফেকশনটা উপরে উঠে কিডনির ভিতরে ইনভলভ করে তখন এটা একটা অ্যাকিউট ইমার্জেন্সি হয়ে যায়। তখন আপনার তখন আপনি এটা শনাক্ত করতে হবে এবং তখন আপনার অ্যান্টিবায়োটিক্সটা আইভি রুটে ইন্ট্রাভেনাস ইনজেকশন ফর্মে দিতে হবে। তখন আর খেলে কোনো কাজ তখন ওষুধে ওরালি না, আইভি দিতে হবে। 4-5 দিন পরে সিমটম সাবসাইড করলে তখন আমরা ওই ওষুধের আমরা অরাল যে সাবস্টিটিউটটা শুরু করতে হবে আইভি শুরু করব। তো কাজেই নিচের আমরা এটার দুইটা ভাগ করি, এটা বলা উচিত। যদি উপরের দিকের ইউটিআই, নিচের দিকে। উপরে মানে কিডনির ইউটিআই যেটা বলে পাইলোনেফ্রাইটিস, আরেকটা হলো ব্লাডার, নিচের ব্লাডার মানে সিস্টাইটিস বলি আমরা, ব্লাডার সিস্টাইটিস, আর পেশাবের রাস্তা ইউরেথ্রাইটিস। ওইটা যদি হয় লর ইউটিআইয়ের যে জীবাণু ওষুধ যেটা, সেটা মানে ওষুধ তো দিতে হবে, ডিউরেশনটা কম, 5 দিন দিলেই হবে। কিন্তু উপরের যে ইউটিআই সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং যদি কোনো থাকে, ডায়াবেটিস থাকে, অথবা রাস্তা ব্লক থাকে, অথবা ট্রান্সপ্ল্যান্ট রোগী, অথবা রেনাল ফেলুর রোগী, অথবা বয়স্ক, তাদের কিন্তু ডিউরেশনটা একটু বেশি দিতে হয়। এবং অনেক সময় যেটা আমরা বলি প্রোফাইলেকটিক, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে রাত্রে করে একটা ওষুধ দিয়ে থাকি যে আপনি আরো 2 সপ্তাহ খান, আরো 4 সপ্তাহ খান। প্রোফাইলেকটিক ওই যে বারে বারে রিকারেন্ট না হয়। এটার বেসিক প্রিন্সিপাল হলো যে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিলে ওই অ্যান্টিবায়োটিক্সটা ওই যে মূত্র রাস্তার ভিতরে যদি থাকে তাহলে জীবাণুটা ওই ওয়ালের ভিতরে অ্যাটাচড হতে পারে না। এই জীবাণুগুলি কি হলো ওয়ালের ভিতরে অ্যাটাচড হয়ে পলিফারেশন হয়। ওই জিনিসটা বন্ধ করতে পারলে আর ফ্লোটা ভালো থাকলে তখন এই প্রোফাইলেকটিভ ইউজটা করে। এবং এটা খুব মারাত্মক প্রবলেম অনেকের আমরা ফেস করি যাদের রিকারেন্ট ইউটিএ হয়, তাদের আমরা বারে বারে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অনেক সময় কোনো কারণও নাই, বারে মহিলাদের বেশি হয়। এবং একটা জিনিস স্যার বেশি হয় যেটি হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিশেষ করে যে মহিলারা এটি লজ্জার কারণে হোক যে কারণে হোক এটি লুকিয়ে রাখেন এবং সে কারণে কিন্তু অনেকটা ক্রনিকের দিকে চলে যায় বা বারবার হচ্ছে বা কমপ্লিকেশনগুলো। এটা মহিলাদের হবেই, যেটা আপনার জন্য যেটা আমরা ইংলিশ টার্মটা মনে করে বাংলায় বলতে চাই না, হানিমুন সিস্টাইটিস হবেই, ইনফেকশন হবেই। কারণ ওই জীবাণুটা যে কোনোভাবে ঢুকতে, যেমন মানে আপনি কোনো ক্যাথেটার ঢুকাইলেন, কোনো পরীক্ষার জন্য যন্ত্র ঢুকাইলেন, বা যেটা ন্যাচারাল ওয়েতে হয়, সেই জন্য ইনফেকশন বা মহিলাদের হবেই। একবার না একবার প্রত্যেকটা মহিলা জীবনের তার ইন্টিপ্রোডাক্ট বলে একবার না 2 বার ইউটিআই হবেই, এটা স্বতঃসিদ্ধ। তো সেই ক্ষেত্রে একটু যদি সতর্ক থাকি, একটু যদি আমরা কেয়ারফুল থাকি, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করে দিলাম, পরে জানি না হয়, সেই দিকে আমার মনে হয় নজর দেওয়া উচিত। এবং সেই জন্য যেটা করা উচিত, পানিটা বেশি খেতে হবে। আর পানি কতটুকু খাবো সেটা একটা ইম্পর্টেন্ট। আমরা বলি যে 5 লিটার খাবো, মানে 5 কেজি খাবো না। আপনি পেশাবটা 1.5 থেকে 2 লিটার হয়, সেই জন্য পেশাব তা আপনি 2.5 লিটার পানি খেতে পারেন, 2 লিটার পানি খেতে পারেন। এই ক্ষেত্রে একটু আমার যেহেতু আমি কিডনি বিশেষজ্ঞ, দর্শকদের জন্য যে যাদের শরীরে পানি আছে, ধরেন আমার পায়ে পানি, পেটে পানি, কি জন্য? কিডনির জন্য হতে পারে, হার্টের জন্য হতে পারে, লিভার ডিজিজের জন্য হতে পারে, অথবা অন্য কারণের জন্য। সেই ক্ষেত্রে যদি আমি পানি, আর একটা জিনিস আমি বলতে চাই দর্শকদের, যে শরীরে পানি তখনই হবে যখন আপনার পেশাবের পরিমাণ কম হবে। ডেফিনেটলি এর ভিতরে কোনো সন্দেহ নাই। কাজে আপনি যখন পানি বেশি খাবেন আর আপনার পেশাব কম হবে, তাহলে আমি ধরেন আপনি 2.5 লিটার পানি খেলেন, 2 লিটার হয়ে গেল, বা 500 ইনসেন্সিবল লট। আপনার যদি 500 সিসি 2 লিটারের ভিতরে যদি 1 লিটার হয়, তাহলে 1 লিটার আপনার শরীরে জমে থাকবে, 7 দিনে 7 লিটার আপনি ফুলে যাবেন। তো কাজেই যাদের ফোলা, তাদের আমি পানি রেস্ট্রিকশন করতে হবে। এখানে ভুল যে আমার কিডনির রোগ, আমার শরীরে পানি আছে, আমি পানি বেশি খাবো, বোধহয় পানি বেশি খেতে হবে, এই একটা ধারণা যে মানুষের যে আপনি ফোলা, আপনার কিডনি যদি ভালো থাকে, আপনি 6 লিটার 8 লিটার খেলে কিডনি বের করে দিতে পারবে। যেমন রোজার সময় আমরা পানি কম খাই, কিডনিটা কনসেন্ট্রেটেড হয়, ঘনত্ব হয়, বেশি পানি খেলে সাদা হয়ে যায়। কিন্তু ফোলা থাকলে পানিটা কম খেতে হবে। এইখানে কিন্তু দর্শকরা অনেক সময় একটু ভুল দিকে যায় এবং এতে বিপদগ্রস্ত হয়। আমি একটা উদাহরণ আগেও দিয়েছি। আমার এক পেশেন্ট, সেই কলে আমি বলছি তার অ্যাকুট গ্লোমেরুলাইটিস, পানি খাবেন 1 লিটার, মানে 1 কেজি। উনি পানি 1 লিটারই খেয়েছেন, কিন্তু পরের দিন যাওয়ার পরে দেখি ওনার শ্বাসকষ্ট হচ্ছে, ফুলে গেছে আরও। আমি বললাম যে কি পানি বেশি খেয়েছেন? কারণ না স্যার, পানি খাইনি। পাশের বেডের বলে, স্যার উনি পানি খায়নি, 4টা না 5টা ডাব খেয়েছেন। তাহলে কি হলো? আপনি পানি খাচ্ছেন না, ডাব খাচ্ছেন, শরবত খাচ্ছেন, পানির ভিতরে ধরবে না। লিকুইড যাই খান, সেই লিকুইডটার পরিমাণ ওই 1 লিটার হতে হবে বা 2 লিটার। আপনি পানি 1 লিটার খেলেন, ডাবের পানি 1 লিটার খেলেন, তাহলে 2 লিটার হয়ে গেল। বা দুধ খেলেন, চা খেলেন, এগুলো কিন্তু ধরতে হবে, পানি জাতীয় ওইটা হিসাবটা ওইটা থাকতে হবে। রিকারেন্ট ইউটিআই এর বিষয়ে স্যার আরেকটু জানতে চাইছি। এই যে বারবার হচ্ছে, রোগীর জন্য কষ্ট এবং সহজে সারছে না, বারবার ডাক্তারের কাছে গিয়ে বলছে যে বারবারই তো
চিকিৎসা করাচ্ছি কেন আমি শেষ একটু হচ্ছে না? ডিটেলসে বলে দিই হ্যাঁ, কারণগুলি। একটা হলো যদি অবস্ট্রাকশন থাকে, রাস্তায় যদি অবস্ট্রাকশন থাকে, ছেলেদের জন্য প্রোস্টেট অনেক অবস্ট্রাকশন, ক্ষেত্রে স্যার ইয়াং যারা আছে মহিলা তাদের ক্ষেত্রে তাদেরও কিন্তু আমি এটা বলি বেশি হয়। ছেলেদের জন্য প্রোস্টেট অবস্ট্রাকশন। ইয়াং মেয়েদেরও অনেক সময় ধরেন জন্মগতভাবে কিডনির নালীটা সরু থাকতে পারে, একটা কিডনি ছোট থাকতে পারে, জন্মগত পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকতে পারে, সিস্ট থাকতে পারে, ওইখানে ইনফেকশন থাকে, সেই জন্য হতে পারে। আর যদি কোনো সময় কোনো অপারেশন করে, অপারেশন করার পরেও ওইখানে একটা ইয়ে হতে পারে, সরু হয়ে যেতে পারে। এইগুলি দেখতে হবে যে রাস্তা ব্লক আছে কিনা, পাথর আছে কিনা, জন্মগত রোগ আছে কিনা, এক। দ্বিতীয় হলো যে ডিপ সিটেড যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীদের যদি আপনি ভালোভাবে অ্যান্টিবায়োটিক্স না দেন, ওগুলি রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, তখন সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্সটা আমরা ব্লাইন্ডলি দিয়ে দিই। আসছেন কাউন্টার থেকে একটা অ্যান্টিবায়োটিক না, যদি রিকারেন্ট ইউটিআই ইউ গো ফর কালচার। কালচার মানে আপনি জীবাণু কি পাচ্ছেন, কি জীবাণু, প্রত্যেক জীবাণুর একটা ধরন আছে এবং সেই জীবাণুটা কোন অ্যান্টিবায়োটিক্স থেকে কাজ করবে সেই অ্যান্টিবায়োটিক্সটা দিতে হবে এবং ওইটাই দিতে হবে। এবং এখানে আরেকটা পয়েন্ট আছে, ডিউরেশন অফ ট্রিটমেন্ট। আমি আগেই বলছি যদি নিচের হয় 5 দিন দিবেন, উপরে হয় 12 দিন দিবেন, দরকার হয় এটা এক্সটেনশন করতে হবে। এই যে ফ্যাক্টরগুলি। আরেকটা হলো ছেলেদের জন্য ডিপ সিটেড প্রোস্টেটিক ইনফেকশন, সেটার জন্য 4 সপ্তাহ চিকিৎসা। এটা অনেকেই জানেন না, ডিউরেশনটা মেইনটেইন করতে হবে এটা এবং অনেকেই জানে কোন না জীবাণু যারা হচ্ছে সেটি আগে কোন জীবাণু, ডিউরেশন এবং যদি কোনো প্রিসিডিং ফ্যাক্টর থাকে সেটার উপর নজর দিবে। এগুলি করলে রিকারেন্ট ইউটিআই ইনফেকশনটা কম হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে মহিলাদের ইয়াং রিপ্রোডাক্টিভ কোনো কারণ নাই তবু হচ্ছে, উই ফেস দিস প্রবলেম। তখন আমরা প্রোফাইলেকটিক 3 মাস 6 মাস একটা ওষুধ দিয়ে দেই যে আপনি 3 মাস খান, এবং ততদিনে ইনশাআল্লাহ একটু ভালো। স্যার চমৎকার বললেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ ডক্টর সঞ্জীব ভাই। এনটিভির দর্শকদের অত্যন্ত ধন্যবাদ আমাদের এই তথ্য গ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের আজকের অতিথি দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসবো, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো যে চেস্টের সেকেন্ড মুভমেন্টটা। এখানে আমরা চেস্টটাকে ফোকাস করবো, চেস্টের ডিক্লাইন পার্টটাকে। গতদিন আমরা দেখেছিলাম কিভাবে ইনক্লাইনটাকে আমরা ফোকাস করবো, কারণ ইনক্লাইনটা মোর ভিজিবল। এরপর চলে আসবো আমরা ডিক্লাইন। ডিক্লাইন ইজ মোর শেপিং এবং আইসোলেশন মুভমেন্ট। এর সাথে আমরা ফোকাস করবো হচ্ছে ল্যাটসটাকে, কিন্তু ল্যাটসের এখানে লোয়ার পার্টটাকে আমরা ফোকাস করবো। এবং রিজন চেস্টের সাথে ল্যাটসটা করার রিজনটা কিন্তু আগে আমরা বলেছিলাম যে চেস্টটা হচ্ছে কন্ট্রাকশন মুভমেন্ট এবং ল্যাটসের যে কোনো মুভমেন্ট হচ্ছে স্ট্রেচিং মুভমেন্ট। এবং চেস্টটা তখনই কিন্তু 100% ডেভেলপমেন্ট হয় যদি তার সাথে স্ট্রেচিং মুভমেন্টটা প্রপার হয়। তো অনেক সময় দেখা যায় যে অনেকে এক্সারসাইজ করার পরে দেখা যায় স্ট্রেচিং করতে বলে যে কুল ডাউন হিসেবে, কিন্তু অনেকে করে না। তো এই জন্য দেখা যায় যে যাতে এক্সারসাইজের মাধ্যমে কীভাবে দুইটা বেনিফিট একসাথে নেওয়া যায়, এই জন্য সুপারসেটের মাধ্যমে দুইটা এক্সারসাইজকে আমরা এভাবে ইনক্লুড করেছি এবং ফোকাসটা করেছি চেস্টে। ডেভেলপমেন্টটা কিন্তু ফোকাস করছি আমরা চেস্টে। ল্যাটস যদি সেকেন্ডারি হিসেবে ডেভেলপমেন্ট হয়ে যাবে, যেহেতু ল্যাটসের এক্সারসাইজ আমরা করছি, কিন্তু আমরা কিন্তু এখানে প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে চেস্টটাকে কীভাবে আমরা ডেভেলপ করতে পারবো। এখন দেখুন যে চেস্টের সেকেন্ড মুভমেন্টটা আমরা কীভাবে করবো। রেডি? এটা হচ্ছে মোর অফ এ আইসোলেশন মুভমেন্টস, কারণ যেহেতু এটা ফ্লাই মুভমেন্ট। ওকে, রেডি? তো আমরা এটা দেখাচ্ছি হচ্ছে আপনাকে উইথ দ্য হেল্প অফ দ্য কেবলস। ওকে, এখন দেখুন যে সে কীভাবে এক্সারসাইজটা করছে। ওকে, ইটস এ ডিক্লাইন মুভমেন্ট বেসিক্যালি। ওকে, এটাকে আমরা বলি কেবল ক্রস ওভার্স, কিন্তু ফোকাসটা করছে হচ্ছে চেস্টের লোয়ার পার্টস। আমরা যে রিপিটেশনটা বলেছিলাম যে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, সেম রিপিটেশনটা এখানেও হবে, প্রযোজ্য হবে। ওকে, ওকে, স্টপ। ওকে, ওকে, জাস্ট ফ্রম হিয়ার উইদাউট রেস্ট সে চলে যাবে চিন আপে, বাট ইটস এ ক্লোজ গ্রিপ চিন আপ। ক্লোজ গ্রিপ চিন আপটা ফোকাস করবে হচ্ছে ল্যাটসের লোয়ার পার্টটাকে, নট ওভারঅল ল্যাটস, নট দ্য আপার ল্যাটস। ইয়েস, ইয়েস, গুড, স্টপ। ওকে, সেম জিনিসটা আমি বললাম, এটাকে আমরা ভেরিয়েশনের জন্য ইজিয়ার ফর্মের জন্য আমরা যে জিনিসটা করলাম যে আমরা দেখালাম হচ্ছে কেবল ক্রস ওভার মেশিনের মাধ্যমে এবং চিন আপের মাধ্যমে। কিন্তু কারো যদি ভেরিয়েশন থাকে, যে অন্য কোনো চয়েস থাকে যে যারা ডাম্বেল দিয়ে করবে, তাহলে তারা ডাম্বেল দিয়ে করতে পারে, অথবা অন্য কোনো মেশিনের সাহায্য যদি তারা করতে চায়, যেরকম হ্যামার গ্রিপার কিছু আছে, মেশিন আছে যেটাতে পারফেক্টলি ডিক্লাইন ফ্লাই মারা যায়, তাহলে তারা ওইভাবে এই জিনিসটা হতে পারবে, করতে পারবে।
এবং ক্লোজ লুপ ক্লিন আপের ক্ষেত্রে কারো যদি চয়েস থাকে যে তারা ল্যাট পুল ডাউন মেশিনে করবে তাহলে সেই জিনিসটাও তারা করতে পারবে, অথবা সিটেড রো যেই জিনিসটা আছে যে অনেক জিমে থাকে ওটা যদি করতে সেটাও করতে পারবে, অথবা কেউ যদি মনে করেন ডাম্বেল দিয়ে করতে চায় তারা যেরকম ডাম্বেল রো, বারবেল রো তারা যদি ইনক্লুড করতে চায় তাহলে সেই জিনিসটা করতে পারবে। ইটস জাস্ট দ্য চয়েস। আমরা এভাবে জিনিসটা করেছি, মানে দেখেছি শুধুমাত্র সবচেয়ে ইজিয়ার ফরমেশনের জন্য। প্রিয় দর্শক, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের খাদ্য তালিকায় রয়েছে কিছু বাড়তি সতর্কতা। কোন কোন খাবার তাদের খাদ্য তালিকায় থাকা উচিত তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, আজকাল অনেক বাড়িতেই কম বেশি যে কোনো বয়সের মানুষের মধ্যেই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের একটি প্রবণতা দেখা যায়। এবং আগে যেটা আমরা জানতাম যে অ্যাডাল্টদেরই সাধারণত প্রেশার হয়, কিন্তু আমি নিজে অনেক পেশেন্ট পেয়েছি যাদের বয়স অনেক কম। সাধারণত অধিক ওজন, অতিরিক্ত ফাস্ট ফুড এবং ইনডিসিপ্লিন লাইফের কারণে অনেকেই কিন্তু খুব কম বয়সেই প্রেশারের মতো একটি সমস্যায় ভুগতে পারে। উচ্চ রক্তচাপ হলে ম্যাক্সিমাম মানুষেরই প্রথম যেটা করণীয় সেটি হচ্ছে ডাক্তারের কাছে যে এই উচ্চ রক্তচাপটির জন্য যেই প্রয়োজনীয় ওষুধ সেটিকে গ্রহণ করা, এবং সেই সাথে খাবারের নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি। কেননা উচ্চ রক্তচাপ মানেই হচ্ছে এটা থেকে পরবর্তীতে কিডনি এবং হৃদরোগের মতো অর্থাৎ হার্ট ডিজিজের মতো অনেক মারাত্মক রোগও কিন্তু হতে পারে। সেই জন্য অবশ্যই প্রত্যেক হাইপারটেনসিভ পেশেন্টকে উচিত তার রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখা। সেই ক্ষেত্রে খাবারে বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চললে অনায়াসেই খুব ভালো মতো কিন্তু সে জীবনযাপন মেনটেন করতে পারে। প্রথমত খাবারের লবণের দিকটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে টেবিল সল্ট বা এক্সট্রা লবণ, যেটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে বলি, এবং সেই সাথে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক যেগুলোর টেস্ট মেকার বা সল্ট রয়েছে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রান্নার ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে যেন কোনো সয়া সস বা কমার্শিয়াল সসের ব্যবহার করা না হয়। কেননা প্রেশার মানেই মনে করে অনেকেই লবণ, গরুর মাংস আর শুধু ডিমের কুসুম। বিষয়টি তা নয়, লবণের পাশাপাশি এরকম আরও অনেক খাদ্য উপাদান আছে যেগুলো সতর্কতার সাথে প্রেশারের রোগীদেরকে গ্রহণ করা উচিত। উচ্চ রক্তচাপে যারা থাকে তারা অনেক সময় প্রেশার হাই হয়ে গেলে আচারের আশ্রয় নেয়, অর্থাৎ মনে করে টক খেলে আমার প্রেশার কমবে, বাট এটা অনেক ভুল ধারণা। কেননা আচার মানেই হচ্ছে আচারে অনেক তেল থাকে এবং অনেক সল্টের ব্যবহার করা হয়। সুতরাং অবশ্যই আপনার প্রেশার কমাতে আপনি কখনই আচারকে বেছে নেবেন না। সেই সাথে ফাস্ট ফুড এবং অন্যান্য ফ্যাটি ফুডস যেমন ডিমের কুসুম, গরুর মাংস, খাসির মাংস, স্পেশালি ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সারাদিনের খাবারে পটাশিয়ামযুক্ত খাবারের মাত্রাকে যদি একটু বেশি করে গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত ডাবের পানি, কলা, সবজি, সালাদ বেশি করে খেলে আপনার এই উচ্চ রক্তচাপ খুব সুন্দরভাবে মেনটেন হবে। আরেকটি বিষয়ে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওজন, তা যেন অবশ্যই কমিয়ে আপনি কাম্য ওজনে রাখতে পারেন, অর্থাৎ আইডিয়াল ওয়েট মেনটেন করতে পারলে উচ্চ রক্তচাপের প্রবলেম এবং এইটার জনিত অন্য কোনো ডিজিজ থেকে নিজেকে খুব সহসাই বাঁচিয়ে রাখা সম্ভব। নিয়মিত হাঁটার পাশাপাশি খাদ্যাভ্যাসকে একটু পরিবর্তন করলেই এই উচ্চচাপের ঝুঁকি থেকে আপনি এবং আপনার নেক্সট জেনারেশন প্রত্যেকটি মানুষকেই কিন্তু পারবেন সেভ করতে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনে আজকের হেলথ টিপস। তীব্র গরম জাতীয় জিনিস খাওয়ার সাথে সাথে ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না, এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে কিছু জানতে চাইলে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দিতে চান তাহলে আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। অক্টোবর মাসটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ মাস, কারণ আমরা জানি যে বাংলাদেশের মহিলারা সবচেয়ে বেশি আক্রান্ত হন স্তন ক্যান্সারে, এবং সারা পৃথিবীতেও কিন্তু মহিলাদের প্রধান ক্যান্সার স্তন ক্যান্সার। এবং বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে হিসাব করলে 2 নম্বরেই স্তন ক্যান্সার, 1 নম্বরে ফুসফুসের ক্যান্সার, কাজে খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com।
আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।